হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমরা আশা করছি ভিডিও থাম্বনেল আর টাইটেলে দেখেই নিয়েছো যে আজ আমরা ম্যাথ পেডাগজি রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট 15টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো সিটেট, পিটেট এবং ডাব্লিউবিটেট এর জন্য খুব ইম্পর্টেন্ট এবং বিগত পরীক্ষায় এসেও ছিল। তো এরকম 15টা করে এমসিকিউ আমরা টোটাল 3টে ভিডিওতে আনবো। টোটাল 45 এমসিকিউ থাকবে, 15 করে, ঠিক আছে? এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের একটা কনসেপ্ট হয়ে যাবে, একটা ধারণা হয়ে যাবে যে কীরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং কীরকম প্রশ্ন আমরা করতে পারি এবং বিষয় সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। বেসিক্যালি ম্যাথ পেডাগজি কি, যে কোনো বিষয়ের পেডাগজি হচ্ছে একটু কমন সেন্স লাগাতে হবে, কিছু বিষয় আমাদের জানতে হবে, তো এখান থেকে আমরা আনসার করতে পারবো, ঠিক আছে? তো এই 45টা এমসিকিউ করার পরে আমরা কনসেপচুয়াল ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আমাদের গণিত পেডাগজি সংক্রান্ত আজকের ক্লাসটা, যেখানে 15টা এমসিকিউ রয়েছে, কিছু ইনফরমেটিভ রয়েছে, কিছু কনসেপচুয়াল রয়েছে। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে গণিতের প্রকৃতি হলো, ফার্স্ট অপশন বলেছে আলংকারিক, সেকেন্ড অপশন বলেছে যুক্তিসঙ্গত, থার্ড অপশন বলেছে কঠিন, আর ফোর্থ অপশন বলেছে সাধারণের জন্য নয়। এটা কিন্তু খুবই সহজ, এটা তোমরা খুব সহজেই পারবে। গণিতের প্রকৃতি কি? গণিতের প্রকৃতি অবভিয়াসলি যুক্তিসঙ্গত, তাই না? লজিক্যাল। তো এটার উত্তর হয়ে গেল অপশন বি বা 2 নম্বর অপশনটা, যুক্তিসঙ্গত। তোমরা চাইলে এটাকে ওয়ান লাইনার হিসেবে খাতায় নোট করে নিতে পারো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে গণিতের প্রকৃতি হলো যুক্তিসঙ্গত, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি আছে। এবারে পরের প্রশ্ন কি আছে দেখো। গণিতের বৈশিষ্ট্য হলো, ফার্স্ট অপশন নির্ভুলতা, সেকেন্ড অপশন প্রয়োগধর্মিতা, থার্ড অপশন যুক্তিসম্পন্ন, ফোর্থ অপশন উপরোক্ত সবকটি। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবকটি। কেন হলো? কারণটা দেখতে হবে। গণিতের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাথমেটিক্স। তাহলে নির্ভুলতা, নির্ভুলতা মানে কি? তোমাকে একটা গণিত সঠিকভাবে করতে হবে, তো আলটিমেটলি তুমি যে আনসারে কনক্লুড করতে চাইছো, পৌঁছতে চাইছো, তার জন্য নির্ভুলতা তো ইম্পর্টেন্ট। তাহলে এটা তো থাকবেই। প্রয়োগধর্মিতা, এই যে গণিত শিখছি, গণিত আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই অপরিহার্য, তাহলে প্রয়োগধর্মিতাও চলে আসছে, কারণ গণিতকে অ্যাপ্লাই করতে হবে তোমাদের রিয়েল লাইফে বা বিভিন্ন ফিল্ডের ক্ষেত্রে, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, কারণ বিভিন্ন সাবজেক্টের সঙ্গেও তো গণিতের একটা সম্পর্ক আছে, তাই না? তাহলে প্রয়োগধর্মিতাও হয়ে গেল, আর যুক্তিসম্পন্ন ওটা তো হবেই অবভিয়াসলি, একটু আগেই আমরা করলাম প্রশ্নটা। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? উপরোক্ত সবকটি। চলো পরের প্রশ্ন কি আছে। এই যে এই প্রশ্নটা হচ্ছে ইনফরমেটিভ, একটু এটাকে মনে রাখতে হবে, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। প্রকল্প পদ্ধতির উদ্ভাবক কে? অপশন এ তে, যেটা অপশন 1 মানে 1 নম্বরে আছে, কিলপ্যাট্রিক, নাকি মন্তেসরি, নাকি ফ্রয়েবল, নাকি হারবার্ট। সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে কিলপ্যাট্রিক, অপশন এ যেটা। তাহলে প্রকল্প পদ্ধতির উদ্ভাবক কে হলেন? কিলপ্যাট্রিক, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নি। এটাও একটু ইনফরমেটিভ রয়েছে, যে কে বলেছিলেন ম্যাথমেটিক্স ইজ দ্য সাইন উইচ ড্রজ নেসেসারি কনক্লুশনস। কে বলেছিলেন ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স উইচ ড্রজ নেসেসারি কনক্লুশনস? রজার বেকন, নাকি হকবেন, নাকি বেঞ্জামিন পিয়ার্স, নাকি লক? সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 যেটা, বেঞ্জামিন পিয়ার্স। তাহলে এটা মনে রাখবে তোমরা। চলো এটাও কিন্তু ইনফরমেটিভ। এবারে আমরা পরের প্রশ্নে যাই। ওকে, এটাও খুব ইন্টারেস্টিং, এটা তোমরা রিলেট করতে পারবে, তোমরা জানো, একটু বুদ্ধি দিয়ে একটু বুদ্ধি প্রয়োগ করলেই তোমরা এটার আনসার করতে পারবে। কি প্রশ্নটা আছে দেখো। অধ্যাপক বি.এস. ব্লুম উল্লিখিত কোনটির সঙ্গে বিশেষভাবে জড়িত? এই যে 4টে অপশন উল্লেখ করা আছে, এর মধ্যে কোনটির সঙ্গে বি.এস. ব্লুমের নাম জড়িত আছে? প্রথম অপশন কি বলেছে? উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস, সেকেন্ড অপশন বলেছে শিক্ষণ পদ্ধতি, থার্ড অপশন বলেছে শিক্ষণ মডেল, ফোর্থ অপশন বলেছে শিক্ষণ কৌশল। তোমাদের এখানে একটা বিষয় বলি, যখন লার্নিং ডিজাইন করেছো, ডিএলএড হোক, বিএড হোক, সেখানে কি লিখতে হতো? ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস না? সেখানে ব্লুম ট্যাক্সোনমি পড়েছো? এক্স্যাক্টলি ওটাই। এই যে উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস, এটাকে কি বলা হয় ইংলিশে? ট্যাক্সোনমি অফ অবজেক্টিভস। তাহলে খুব ইজিলি আমরা কি বলতে পারি যে বি.এস. ব্লুম, এনার নাম কিসের সাথে জড়িত? যে ফার্স্ট অপশন রয়েছে সেটা হয়ে যাবে আমাদের উত্তর, দ্যাট ইজ উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি অফ অবজেক্টিভস। ক্লিয়ার? চলো পরেরটাই যাই। আমাদের 6 নম্বর প্রশ্ন কি আছে।
একজন গণিত শিক্ষকের যে গুণ অপরিহার্য তা হলো, অপশন এ যেটা প্রথম অপশন বলেছে ব্যক্তিত্ব, দ্বিতীয় অপশন বলেছে বিষয়ের উপর দক্ষতা, তৃতীয় বলেছে পেশাগত দক্ষতা, আর চতুর্থ বলেছে উপরোক্ত সবকটি। একজন গণিত শিক্ষকের জন্য কোন গুণটি বা কোন গুণগুলি অপরিহার্য? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবকটি। কেন? একজন শিক্ষক, যে কোনো শিক্ষক, যে কোনো বিষয়ে শিক্ষক হতে গেলে অবভিয়াসলি ব্যক্তিত্ব দরকার, সেখানে গণিত হোক বা যে কোনো, তাহলে ব্যক্তিত্ব চলে আসছে। নেক্সট, ওই একই কনসেপ্ট, সেটা হচ্ছে যে কোনো বিষয়ের উপর শিক্ষক হতে গেলে বিষয়টির উপর দক্ষতা থাকতে হবে, তাহলে গণিতের উপর মানে গণিতের শিক্ষক হতে গেলে, একজন দক্ষ শিক্ষক হতে গেলে কি বিষয়টির উপর দক্ষতা থাকতে হবে। দেন পেশাগত দক্ষতা, পেশাগত দক্ষতা বলতে যে তুমি শিক্ষা দান করছো, শিক্ষা দান সম্পর্কে তোমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে দক্ষ হতে হবে, শিক্ষাদানের যে বিভিন্ন বিষয় সেই সম্পর্কে তোমাকে দক্ষ হতে হবে, বা মানে একজন টিচার হিসেবে তোমাকে একজন দক্ষ শিক্ষক বা শিক্ষিকা হতে হবে, একজন দক্ষ টিচার হতে হবে, ঠিক আছে? তো এখানে গণিত থাকুক বা অন্য কোনো সাবজেক্ট থাকুক, তাহলে আমরা রিলেট করতে পারবো কি যে কোনো একটা বিষয়ের শিক্ষক হতে গেলে যে গুণ অপরিহার্য সেখানে হবে এই যে উপরোক্ত যেগুলো উল্লিখিত করা আছে সেগুলো সবকটি। তাহলে আমাদের ফোর্থ অপশনটা রাইট হয়ে গেল। ক্লিয়ার? চলো আমরা পরের প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্ন কি আছে? বলছে, কে বলেছেন ম্যাথমেটিক্স ইজ আ ওয়ে টু সেটল ইন দ্য মাইন্ড আ হ্যাবিট অফ রিজনিং? প্লেটো, নাকি লক, নাকি সক্রেটিস, নাকি রামানুজ? এই যে একটা কোটেশন, এই কোটেশনটা কে বলেছেন? প্রথমে আমরা দেখি এই কোটেশনটা বাংলায় কি দাঁড়াচ্ছে। বাংলায় দাঁড়াচ্ছে এরকমই কিছুটা, যে গণিত হচ্ছে এমন একটি পথ, ম্যাথমেটিক্স ইজ আ ওয়ে টু সেটল ইন দ্য মাইন্ড আ হ্যাবিট অফ রিজনিং, মানে যেটা মানুষের মনের মধ্যে যুক্তির দ্বারা চিন্তা করার যে অভ্যেস, একটা হ্যাবিট, সেটাকে তৈরি করে এই যে রিজনিং, যুক্তি দিয়ে। ঠিক আছে? কে বলেছেন এটা? প্লেটো, নাকি লক, নাকি সক্রেটিস, নাকি রামানুজ? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, লক। যে স্পেলিংটা বলে দিই, যদি ইংলিশে স্পেলিং থাকে LOCKE, ওকে? তো এটা হচ্ছে লকের স্পেলিং, LOCKE। ক্লিয়ার? চলো আমরা পরের প্রশ্নে যাই। ওকে, এখানে দেখো আরো একটা কোটেশন আছে, এটা একটু ইনফরমেটিভ আছে, যে ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। এই উক্তিটির প্রবক্তা কে? ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, উক্তিটির প্রবক্তা কে? বেঞ্জামিন পিয়ার্স, নাকি লক, নাকি হগবেন, নাকি নেপোলিয়ন? সঠিক উত্তর কি হবে আমাদের এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, যেটা হগবেন। ঠিক আছে? মানে এই যে কোটেশনটার এর মানেটা কি দাঁড়ালো, যে গণিত হলো সভ্যতার দর্পণ। কোথাও এভাবেও থাকতে পারে যে গণিত হলো মানব সভ্যতার দর্পণ। ঠিক আছে? আমি যখন কয়েকটা কোয়েশ্চেন সেট ঘাটছিলাম সেখানেও দেখলাম এইভাবে উল্লিখিত আছে। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের রাইট আনসার? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন 3, যেটা হগবেন। ঠিক আছে? উনি এই উক্তিটি, মানে ওনার করা আর কি এই উক্তিটা। ঠিক আছে? চলো পরের প্রশ্নে যাই। আমাদের 9 নম্বর প্রশ্ন কি বলেছে? শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্রের, মানে যে কগনিটিভ ডোমেন, এর উদ্দেশ্যে শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা দান করেছেন কে? কি দাঁড়ালো? শিক্ষার্থীর যে কগনিটিভ ডোমেন, কগনিটিভ যে ডোমেন মানে বৌদ্ধিক ক্ষেত্র, তার উদ্দেশ্যের যে শ্রেণী বিভাগ বা শ্রেণী বিন্যাস, সেই সম্পর্কে ধারণা দান করেছেন কে? জন লেপার্ড, নাকি ব্লুম, নাকি কিলপ্যাট্রিক, নাকি জন ডিউই? কে? একটু আগেই আমরা করলাম। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন যে আছে, ব্লুম। উনি হয়ে যাবে, মানে উনি হচ্ছেন এই ধারণাটা সম্পর্কে প্রথমে আলোকপাত করেন। ঠিক আছে? এই ধারণাটা আমাদের দেন। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। ওকে, দেখো, পেডাগজি শব্দটি প্রদত্ত কোনটির সঙ্গে সম্পর্কিত? এই যে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের সঙ্গে কোনটির সঙ্গে পেডাগজি শব্দটি সম্পর্কিত? দেখো 4টে অপশনই কিন্তু স্কুল রিলেটেড। স্কুল মানে বিদ্যালয়, স্কুলে স্টুডেন্টস আছে, স্কুলে টিচার্স আছেন, স্কুলে শিক্ষাদান করা হয়। কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নটা বলেছে পেডাগজি শব্দটা প্রদত্ত কোনটির সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শিক্ষাদান। দেখো অপশনগুলো কিন্তু গায়ে গায়ে আছে, আমাদের ঠিক মতো খুঁজে বের করতে হবে। কেন বলো তো শিক্ষাদান হলো? কারণ পেডাগজি, যে
চাইল্ড পেডাগজি বলো, সেটা আমরা কেন পড়ি? যে শিশুকে আমরা কিভাবে শিক্ষা দান করব প্রপার ওয়েতে। তো এই যে শিক্ষণ, ঠিক আছে, এই যে এই অপশনটা যেটা শিক্ষা দান বলে আছে, এটা কিন্তু শিক্ষণও থাকতে পারে। ওকে, তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? শিক্ষাদান, যে প্রপার ওয়েতে টিচিং। ঠিক আছে, সেই কারণে আমাদের এই অপশনগুলোর সাপেক্ষে সঠিক উত্তর কি হয়ে যাবে? শিক্ষাদান। ক্লিয়ার? অপশন 4 যেটা। চলো আমরা পরের প্রশ্নে যাই। ওকে, প্রশ্নটা কিন্তু এভাবেও থাকতে পারে। তাহলে আমরা একটু আগে কি দেখলাম? একটু আগে দেখলাম যে পেডাগজি শব্দটা প্রদত্ত কোন শব্দটির সঙ্গে সম্পর্কিত। তাহলে এই অপশনের রেসপেক্টে আমার হলো শিক্ষাদান। এইবারে প্রশ্নে যদি অপশন এরকম থাকে তাহলে কি হবে? তাহলে প্রশ্ন কি বলছে? যে পেডাগজি হলো অপশন 1 যেটা শিক্ষণ বিষয়ক বিদ্যা, অপশন 2 শিশু মনোবিদ্যা, অপশন 3 যোগাযোগ সম্পর্কিত বিদ্যা, অপশন 4 শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা, মানে শিক্ষণ ও শিক্ষণ, টিচিং অ্যান্ড লার্নিং। তাহলে একটু আগে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই যে টিচিং সম্পর্কিত, কারণ পেডাগজি বেসিক্যালি টিচিং রিলেটেড। এইবারে যদি অপশনে এইটা থাকে তখন আমরা কি করব? শিক্ষণ তো শুধুমাত্র তো শিক্ষণ নয়, তাই না? তাহলে তো আমরা অপশন 1 যেটা, এটা কি? এটা হবে না। অপশন 2 যেটা শিশু মনোবিদ্যা, চাইল্ড সাইকোলজি তো নয় শুধুমাত্র। নেক্সট যোগাযোগ সম্পর্কিত বিদ্যা। দেখো, শিশু মনোবিদ্যাটা কেন হলো না? ওটা তো সাইকোলজি, তাই না? ওটা তো আলাদা একটা স্টাডি। এখানে কি বলেছে? এখানে বলেছে পেডাগজি, তাই না? তাহলে 2 নম্বরটা হবে না। 3 নম্বর কি বলেছে? যোগাযোগ সম্পর্কিত বিদ্যা। শুধুমাত্র যোগাযোগ করলে কি হবে? তোমার যে স্টুডেন্টসরা আছে, যে চিলড্রেন আছে, তাদেরকে তো পড়াতে হবে না ঠিকঠাক ভাবে। তাহলে যোগাযোগ সম্পর্কিত বিদ্যা শুধুমাত্র কমিউনিকেশন রিলেটেড নয়। কিন্তু তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে অপশন 4 যেটা শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা, মানে শিক্ষণ ও শিক্ষণ, যেখানে টিচিং আর লার্নিং দুটো বিষয় ইনক্লুড আছে। তাহলে আমাদের মাঝে মাঝে কিন্তু অপশন দেখেও আনসার চুজ করতে হয়। ক্লিয়ার? চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো, আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন কি? কেবল শিক্ষার্থীর অগ্রগতির খতিয়ান, মানে একটা মার্কশিট বলতে পারো, একটা রেজাল্ট বলতে পারো, আলটিমেট যে রেজাল্ট আর কি সেটা, নাকি কেবল শিক্ষা কার্যক্রমের খতিয়ান, নাকি শিক্ষার্থীর অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের খতিয়ান, নাকি কোনোটিই না? এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যেটা, মানে 3 নম্বর অপশনটা। কেন? মূল্যায়ন মানে কি দাঁড়াচ্ছে? শিক্ষার্থীর অগ্রগতি যেমন আছে সেরকম শিক্ষার যে কার্যক্রম তার একটা খতিয়ানও আছে। সবকিছুই একটা লিস্ট আউট করতে হয়, একটা মেজারমেন্ট করতে হয়, ইভ্যালুয়েট করতে হয়। ঠিক আছে, তাহলে মূল্যায়ন কি? মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর অগ্রগতি। ওকে, তাহলে মূল্যায়ন হলো শিক্ষার্থীর অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের খতিয়ান। তোমরা এখান থেকে মোটামুটি নিজেদের কমন সেন্স লাগালে আনসারগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে, খুব একটা টাফ কিন্তু নয়। চলো আমাদের পরের প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, পরের কোশ্চেনটি কি আছে দেখো। নিম্নলিখিত কোন বিষয়টি এনসিএফ 2005 অনুসারে প্রাইমারি বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়? টেসিলেশন, নাকি প্যাটার্ন, নাকি সিমেট্রি, নাকি রেশিও? এনসিএফ 2005 যে পাঠ্যক্রম পাবলিশ করেছে, সেই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটা এই চারটের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে কি? রেশিও, অপশন 4 যেটা, 4th অপশনটা হয়ে যাবে, মানে অনুপাত যেটা, সেটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। কার? প্রাইমারির বিদ্যালয়ের। কারণ তোমরা দেখবে যে প্রাইমারির পাঠ্যক্রম মানে আপ টু ক্লাস 5 রেশিও টপিকটা নেই, কিন্তু টেসিলেশন বলো বা প্যাটার্ন বলো বা সিমেট্রি বলো, এগুলো আমরা ছোটোবেলা থেকেই পড়ি। তো টেসিলেশন বলতে কি? টেসিলেশন বলতে বেসিক্যালি বিভিন্ন স্ট্রাকচার, সে বিভিন্ন একই রকমের স্ট্রাকচার ম্যাচ করে হতে পারে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার ম্যাচ করে হতে পারে, মানে বিভিন্ন যে গঠন আছে সেগুলো। ঠিক আছে, প্যাটার্নও সেই আকৃতি। এরপর সিমেট্রি। সিমেট্রি হচ্ছে বেসিক্যালি প্রতিসাম্য। প্রতিসাম্য বলতে মানে ইকুয়াল হাফস, দুটো পোর্শন ইকুয়াল হবে। যেমন আমরা যদি একটা জীব দিয়ে যদি এক্সাম্পল দিই, প্রজাপতি। প্রজাপতি ধরো এরকম আছে, ঠিক আছে, আঁকাটা খুব বাজে হচ্ছে, ঠিক আছে, প্রজাপতির ধরো ডানাটা এরকম একটা সাইডে,
আর এই সাইডেও ডানাটা এরকম, তাহলে একে যদি আমি মাঝ বরাবর ভাগ করি, দুটো সাইডে ইকুয়াল পাচ্ছি না, এটা সিমেট্রি। আমরা আরেকটা বলতে পারি, ধরো এটা একটা কাগজ, এটা একটা বর্গক্ষেত্রাকার বা আয়তক্ষেত্রাকার কাগজ, এর যদি মাঝামাঝি আমি দাগ টানি বা মাঝামাঝি এটাকে দুভাগ করি, তাহলে এটা কি দুটো সাইড সমান হয়ে যাচ্ছে না, এটা কি সিমেট্রি। সেরকমভাবে আমি যদি অ্যালফাবেটের কথা বলি, অ্যালফাবেটে হচ্ছে লেটার, যেমন এ একটা লেটার অ্যালফাবেটের ক্ষেত্রে, তো একে মাঝ বরাবর যদি ভাগ করি, দুটো পোর্শনে ইকুয়াল পাচ্ছি, সমান টাইপের পাচ্ছি, ইকুয়াল হাফস, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমি এই ছবিগুলো মুছে দিচ্ছি, এই দাগ টাগগুলো যেগুলো আঁকলাম, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নটা কি দাঁড়ালো, প্রশ্নটা বলেছিল যে এনসিএফ 2005 অনুসারে প্রাইমারি বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রেশিও, ঠিক আছে, ক্লিয়ার। চলো আমরা পরের প্রশ্নে যাই। বলছে গণিতের নির্মাণবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনটি সম্পর্কিত। ওকে, গণিতের নির্মাণবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনটি সম্পর্কিত। গণিত শিখন তত্ত্বের সাথে যুক্ত, সত্যের অনুসন্ধান করতে গিয়ে গণিতের প্রয়োজন হয়, গণিত সম্পূর্ণভাবে বস্তু নির্ভর, নাকি কল্পনা শক্তি গণিত শিক্ষণের ক্ষেত্রে, মানে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গি মানে কনস্ট্রাকটিভিজম। ওকে, তাহলে এখানে কি দেখো, গণিতে কোন একটা জিনিসকে নিয়ে তোমাকে ভাবতে হবে, লজিক্যাল রিজনিং করতে গেলে তোমাকে তো ভাবতে হবে। আমি যদি বলি প্রথম সংখ্যা, ওই যে আমরা যখন কম্পিটিটিভ পড়ছি ম্যাথমেটিক্সের, যখন আমরা রিজনিং করি তখন আমরা কি করি, ধরো এরকম একটা সিকোয়েন্স আছে 1 5 7 9 এরকম আছে, এবার বলছে তারপরের যে টার্মটা সেটা কত হবে, তারপরের ডিজিটটা কত হবে। তাহলে এই যে দেখো, আমরা চিন্তা করছি, কল্পনা করছি, ইমাজিন করছি কি, যে একের সাথে 4 যোগ করলাম, তাহলে একের সাথে 4 যোগ করলাম হয়ে গেল 5, এবারে 5-এর সাথে 2 যোগ করলাম হয়ে গেল 6। আচ্ছা, এখানে একটা মধ্যিখানে টার্ম দিয়ে দিই, ধরো এখানে মধ্যিখানে 3 আছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি, আমরা দেখছি যে একের সাথে 2 যোগ করলাম হয়ে গেল 3, 3-এর সাথে 2 যোগ করলাম হয়ে গেল 5, 5-এর সাথে 2 যোগ করলাম হয়ে গেল 7, 7-এর সাথে 2 যোগ করলাম হয়ে গেল 9, আবার 9-এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে কি 11। তাহলে আমরা আলটিমেট টার্মটা কি পেলাম, 11 পেলাম, যেটা আমাদের জানতে চেয়েছিল। তাহলে কি এখানে কি কাজে লাগলো, এখানে কি কাজে লাগলো, এখানে লাগলো কল্পনা শক্তি মানে ইমাজিনেশন, যেটা ইমাজিনেশন পাওয়ার যেটা। তাহলে গণিতের নির্মাণবাদী দৃষ্টিভঙ্গির সাথে, নির্মাণবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনটা সম্পর্কিত, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 যেটা কল্পনা শক্তি, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নে যাই। ওকে, এখানে কি বলেছে দেখো, 1/3 তুলনায় 1/4 ছোট, এই যে ধারণা, এটি কোন পদ্ধতিতে বোঝানো বেশি সুবিধাজনক, লসাগু, কাগজের টুকরো দ্বারা, ডাইন্সের ব্লক দ্বারা, নাকি চার্ট দ্বারা। তুমি চাইলে সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কোনটা বেশি সুবিধাজনক। ধরো আমি ম্যাথ সম্পর্কে কিছু জানি না, আমি লসাগু কি, হোয়াট ইজ এলসিএম, লিস্ট কমন মাল্টিপ্লায়ার, লসাগু কি আমি জানি না, ডাইন্সের ব্লক কি আমি জানি না, চার্ট দিয়ে যে বোঝাবো সেটা একটু লেন্দি হয়ে যাবে, বা কিছু কিছু টার্ম আমি ইউজ করবো সেগুলো আমি জানি না, কিন্তু ইজিলি আমি কি দ্বারা বোঝাতে পারি, ইজিলি আমি কাগজের টুকরো দ্বারা বোঝাতে পারি। কিভাবে বোঝাতে পারি, সাপোজ এটা একটা কাগজ, ঠিক আছে, এটাকে আমি 3 ভাগে ভাগ করলাম, ঠিক আছে, তাহলে 1/3 মানে কি, এর প্রত্যেকটা পোর্শন হয়ে যাবে 1/3। ওকে, সেই একই কাগজ, একই লেন্থের কাগজকে আমি কি করছি, আমি যাই হোক এরকম আর কি, হ্যাঁ, একই লেন্থের কাগজকে আমি 4 ভাগে ভাগ করলাম। তাহলে দেখো, তাহলে এই যে 4টে ভাগ করলাম, এর এক একটা কি হয়ে যাবে, এর এক একটা হয়ে যাবে 1/4 ভাগ। তাহলে তখন আমরা কম্পেয়ার করে কি বলতে পারি, তাদেরকে হাতে নাতে দেখাতে পারি, বোঝাতে পারি যে 1/3 তুলনায় 1/4 ছোট। ক্লিয়ার? আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিই, যে ছবিটা যেটা আঁকলাম, ঠিক আছে। তাহলে কিটা সুবিধাজনক হলো, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কাগজের টুকরো দ্বারা, এটা একটু বেশি সুবিধাজনক। ক্লিয়ার? আশা করছি বিষয়টা সবার বোঝা গেছে। এই অবধিই ছিল আজকের ক্লাস। এরকম আরো ম্যাথ পেডাগজির উপরে কোয়েশ্চেন নিয়ে আসবো, টোটাল 3টে মধ্যে আপাতত ভিডিও আনবো এমসিকিউর উপরে, তারপরে একটু কনসেপচুয়াল ক্লাস করব আমরা, যেটা তোমাদের বললাম অলরেডি, কারণ কি কি টাইপের কোয়েশ্চেন আসে, কি রকম ধরনের প্রশ্ন আসে সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। তো সবাই পড়তে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, নিজের খেয়াল রেখো, টেক কেয়ার।